কলেজ ভর্তির ফর্ম ফিল আপের আর মাত্র কয়েকটা দিন বাকি, মেবি আর 4 দিন বাকি রয়েছে। কিন্তু এই 4 থেকে 5 দিন যে টাইম তোমরা পাচ্ছ, এই টাইমটাকে কিন্তু খুব ভালো করে তোমাদের কাজে লাগাতে হবে। আর এই কটা দিন আমি একাধিক কমেন্ট পাচ্ছি মেরিট লিস্ট নিয়ে কেন কিছু বলছেন না, মেরিট লিস্ট নিয়ে কিছু বলুন। তো আজকে এই ভিডিওটা হতে চলেছে কমপ্লিটলি মেরিট লিস্ট এবং তার পরবর্তীতে অ্যাডমিশন এবং তার পরবর্তীতে মেরিট ইন্ডেক্স থেকে শুরু করে অ্যালোকেশন, অ্যাডমিশন ফিস পেমেন্ট, অটো আপগ্রেডেশন, এই পুরো জিনিসগুলো নিয়ে একটা কনসেপ্ট। অবশ্যই এগুলো যখন আসবে তখন তো আমি ভিডিও নিয়ে চলে আসবো 9 জুন নাগাদ যখন আসবে। কিন্তু তার আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করি, কেননা তোমাদের প্রচুর প্রশ্ন আসছিল যেখানে তোমাদের মেরিট লিস্ট কী করে, কোন নিয়মে তৈরি হয়, মেরিট লিস্ট কীভাবে তৈরি হয়, তুমি কিভাবে চান্স পাবে, প্রেফারেন্স লিস্ট বা অন্যান্য যে বিষয়গুলো ছিল অ্যালটমেন্ট লিস্ট বা অটো আপগ্রেডেশনের যে বিষয়, এই পুরো বিষয়গুলো একটা কনসেপ্ট দেবে। এবং সিএমআর কি, জিএমআর কি, এই যে টার্মগুলোর সাথে তোমাদের এখন থেকেই পরিচিত হতে হবে। ভেবেছিলাম কয়েকটা দিন পর ভিডিও বানাবো, বাট তোমাদের অলরেডি যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো আমি ভাবলাম তাদের জন্য একটা লেসন দেওয়া দরকার, তো সেই একটা লেসন পার্ট আমি তোমাদেরকে দিতে চলে এলাম। ঠিক আছে, মোটামুটি লেসন বলো বা একটা এপিসোড বলো, তো আমি সেটা নিয়ে চলে এলাম। আমার কাছে স্মার্ট বোর্ড নেই, আমার কাছে কোনো প্রেজেন্টেশনের জায়গাও নেই আপাতত, আর এগুলো একটু কানে শুনে রাখলেই হবে, বা ঝিকঝাক এডিটিংও নেই, এটা তোমরা অবশ্যই জানো। যেটুকু তথ্য দিই মন থেকে দিই, তোমাদের জন্য দিই। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্য পেয়ে যাও, এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলো না। তো প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা একটু তোমাদের বলি, কলেজের মেরিট লিস্ট। এই মেরিট লিস্টের আগে কতগুলো বিষয় তোমাদেরকে জেনে রাখতে হবে যে মেরিট লিস্টটা আসলে কি বা মেরিট লিস্টটা কীভাবে তৈরি হয়। তো সবার প্রথমে আমরা জানবো মেরিট ইন্ডেক্সটা কি। তোমরা প্রত্যেকে দেখে থাকবে যে এক একটা কলেজের, যে কলেজগুলোতে তোমরা অ্যাপ্লাই করেছো তার ফর্ম ফিল আপের পর প্রেফারেন্স লিস্টের ওখানে মেরিট ইন্ডেক্স বলে একটা জিনিস শো করছে। মেরিট ইন্ডেক্সটা আসলে কি, সেই কলেজে কি মেরিট ইন্ডেক্স ফিক্স করা আছে সেটা। অনেক কলেজ আছে বেস্ট অফ 5 প্লাস অনার্স নিচ্ছে, অনেক কলেজ আছে বেস্ট অফ 4-এর টপ 4 মার্কস প্লাস অনার্সের সাবজেক্টের মার্কস যোগ করে নিচ্ছে। সেই অনুযায়ী আবার অনেক কলেজ এমন আছে বেস্ট অফ 4-এর সাথে সাবজেক্ট প্লাস ইংলিশের মার্কস নিচ্ছে, এটা করে মেরিট ইন্ডেক্স তৈরি করছে। তো প্রেফারেন্স লিস্টে দেখবে তোমাদেরও এরকম একটা মেরিট ইন্ডেক্স তৈরি হয়ে আছে। কোনো কলেজে 330, কোনো কলেজে 380, এরকম মেরিট ইন্ডেক্স আলাদা আলাদা তৈরি হয়ে আছে, কেননা সেই কলেজের রুলস অনুযায়ী এটা ভাগ করা বা যোগ বিয়োগ গুণ ভাগ করে এই মেরিট ইন্ডেক্সটা তোমাদের আসছে। এবার প্রশ্ন হচ্ছে, তুমি ধরো আশুতোষ কলেজে তোমার 380 রয়েছে ইংলিশে মেরিট ইন্ডেক্স, একটা এক্সাম্পল দিচ্ছি। এই মেরিট ইন্ডেক্স অনুযায়ী যদি ওপর থেকে নিচ পর্যন্ত মেরিট লিস্ট যখন তৈরি হবে সেই টাইমে তোমার নাম যদি আসে 380, বেস্ট অফ 4 প্লাস ইংলিশ যদি 380 পর্যন্ত কাট অফ নামে ফার্স্ট মেরিট লিস্টে, বা ফার্স্ট আগে ছিল কি ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, এখন সেরকম নেই, এখন ওভারঅল একটা অ্যাডমিশন লিস্ট আসে। সেই অনুযায়ী যদি তোমার প্রেফারেন্সের টপে তুমি চান্স পেয়ে যাও তাহলে অ্যাডমিশন নিতে পারছো। যদি প্রেফারেন্সের নিচের দিকে কলেজে চান্স পাও তথাপি তোমাকে অ্যাডমিশন নিতে হবে, অর্থাৎ অ্যালোকেশন হয়ে গেলে অ্যাডমিশন নিতে হবে, নাহলে তুমি কিন্তু আর অ্যাডমিশন নিতে পারবে না, এটা বলে দিচ্ছি আমি। তারপরে মেরিট ইন্ডেক্সটা একটু বুঝিয়ে নিই। প্রথমে মেরিট ইন্ডেক্সটা হচ্ছে সেই মার্কস, যে মার্কসটা তোমার নাম্বারের ভিত্তিতে ক্যালকুলেট হয়েছে সেই কলেজের নিয়ম অনুযায়ী। তো তোমার যদি কাট অফ থাকে, দেখা যাচ্ছে 400 থেকে শুরু হয়েছে মেরিট লিস্ট, ঠিক আছে, ইংলিশে বেস্ট অফ 4 প্লাস অনার্স ইংলিশে আশুতোষ কলেজে, তোমার পর্যন্ত এসে দেখা যাচ্ছে 20টা সিট আছে, তোমার পর্যন্ত নেমে গেছে 380, নেমে আর নামেনি, অর্থাৎ তুমি হচ্ছে লাস্ট ক্যান্ডিডেট। 380-তে তুমি ক্লিয়ার করে গেছো ফার্স্ট যে অ্যাডমিশন লিস্ট বেরিয়েছে সেই অ্যাডমিশন লিস্টে। এইভাবে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয় কলেজে। আর অ্যালোকেশন লিস্টও কিন্তু অলমোস্ট এখন সেম ওয়েতে তৈরি হয়। প্রেফারেন্স লিস্ট যেভাবে তুমি রেখেছো, যে কলেজে মেরিট ইন্ডেক্স ছিল তোমার সেই কলেজের কাট অফ ওপর থেকে নিচ পর্যন্ত যেমন যা তৈরি হয়েছে প্রত্যেকটা কোর্স অনুযায়ী, সেই অনুযায়ী তোমার যে নাম এসেছে যেখানে সেইটাই হয়ে গেছে তোমার মেরিট লিস্টে তোমার নামের জায়গা। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা সূত্র কিন্তু আছে, এটা আমাদেরকে মেনে চলতে হয়। এবার চলো তোমাদের বলি যে আবেদনকারী কিভাবে জানতে পারবে একটি বিশেষ কলেজে কোনো একটি কোর্সের মেরিট ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেট করা হয়। সূত্র তো দেওয়া আছে, এখন তোমরা দেখতে পাচ্ছ মেরিট লিস্ট তৈরি হয় কীভাবে, প্রতি কলেজে প্রতি কোর্সের যে মেরিট লিস্ট সেটা থাকে বেশি মেরিট ইন্ডেক্স থেকে ক্রমশ কম মেরিট ইন্ডেক্স এইভাবে তৈরি হয়। অর্থাৎ মেরিট ইন্ডেক্স দেখা যাচ্ছে 415, তারপরে 414, এইভাবে নামতে নামতে 380 মেরিট ইন্ডেক্স তুমি চান্স পেয়ে গেলে।
এইভাবে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয় কলেজে। এবার দেখা যাচ্ছে এর মধ্যে 10 জন ভর্তি হলো না, আর একটা লিস্ট বেরোবে, অ্যাডমিশন লিস্ট বা পরবর্তী ক্ষেত্রে আপগ্রেডেশন রাউন্ড। যারা দেখা যাচ্ছে নিচের কলেজে পেয়েছিল, আশুতোষে পায়নি, তারা ওই আপগ্রেডেশন রাউন্ডে কিন্তু চান্স পেয়ে গেল ওই 10 জনের জায়গাতে। এইভাবে মেরিট ইন্ডেক্স কিন্তু তৈরি হয়। ওকে, মেরিট লিস্ট এইভাবে তৈরি হয়। এবার একটা জিনিস আমি তোমাদের ক্লিয়ার করে দিই, মেরিট লিস্ট যখন বেরোবে প্রত্যেকটা কলেজ অনুযায়ী দুটো করে লিস্ট কিন্তু থাকে। একটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক, যেটা হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক। প্রত্যেকের একটা জিএমআর র্যাঙ্ক কিন্তু বেরোবে, অর্থাৎ যদি 500 স্টুডেন্ট অ্যাপ্লাই করে থাকে প্রত্যেকের একটা জিএমআর র্যাঙ্ক বেরোবে। যদি কেউ জিএমআর র্যাঙ্কে দেখা যাচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্কে কোনো একটা জায়গাতে সে যদি জেনারেল যে র্যাঙ্ক রয়েছে সেটাতে ক্লিয়ার করে যায় তাহলে ভালো, নাহলে সিএমআর র্যাঙ্ক তাকে দেখতে, অর্থাৎ ক্যাটেগরি মেরিট র্যাঙ্ক। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রিজার্ভ ক্যাটেগরি আবেদনকারীদের একটি মেরিট লিস্ট তৈরি হয়, তাকে বলা হয় সিএমআর, অর্থাৎ ক্যাটেগরি মেরিট র্যাঙ্ক। সেই জায়গাতেও যদি সে চান্স পায়, দেখা যাচ্ছে 10টা ওবিসি সিট ছিল, সে ওবিসি সিটের মধ্যে সে র্যাঙ্ক করেছে, সে কিন্তু চান্স পেয়ে গেল, এটাকে বলা হয় সিএমআর র্যাঙ্ক। ঠিক আছে, দুজন আবেদনকারীর মধ্যে যদি মেরিট ইন্ডেক্স অভিন্ন, অর্থাৎ সেম মেরিট ইন্ডেক্সে দেখা যাচ্ছে হয়ে গেল, তখন কিন্তু তাদের মধ্যে টাই হবে। এগুলো এইরকম নিয়মে কিন্তু তৈরি হয়। এবার মেরিট ইন্ডেক্স যদি বা মেরিট লিস্টে যদি তোমার নাম চলে আসে, তাহলে অ্যালোকেশন লিস্ট তৈরি হবে। মেধা তালিকা প্রকাশের সঙ্গে একটি আবেদনকারীর মেরিট ইন্ডেক্স এবং পছন্দের সূচি বা প্রেফারেন্স লিস্টের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কেবলমাত্র একটি নির্দিষ্ট কোর্সের জন্য আসন বরাদ্দ থাকবে, অর্থাৎ অ্যালোকেশন লিস্ট বা অ্যালোটেড দেখাবে। প্রেফারেন্স লিস্টে তোমাদের কিন্তু অ্যালোটেড দেখায়, সেই অ্যালোটেড হওয়ার পর নেক্সট কিন্তু তোমাদের অ্যাডমিশনটা নিয়ে নিতে হয় পাশে পেমেন্টে ক্লিক করে। ঠিক আছে, ইউআর এবং পিডব্লিউডি ক্যাটাগরির আবেদনের সিট কি অ্যালটমেন্ট কিভাবে হয়? মেরিট প্রেফারেন্স অনুযায়ী উচ্চশিক্ষার প্রতিষ্ঠান প্রোগ্রাম অনুযায়ী বা কোর্স অনুযায়ী সিট অ্যালটমেন্ট করে। ইউআর সিটগুলো আবেদনকারীরা সোশ্যাল ক্যাটাগরি বা নিরপেক্ষ অ্যালোকেটেড হয়, অর্থাৎ সেখানে কিন্তু কোনো এসসি এসটি পিডব্লিউডি সিট কিন্তু থাকে না। ওকে, তো এইভাবে আমাদের অ্যালোকেশন লিস্ট তৈরি হয়। এইভাবে অ্যালোকেশন লিস্টের পর আমাদের অ্যাডমিশন লিস্ট অনুযায়ী অ্যাডমিশন কিন্তু নিয়ে নিতে হয়। এবার প্রশ্ন হচ্ছে যেটা, যে যদি কোনো ক্যান্ডিডেটের 10টা কি 15টা নাম দেওয়া থাকে, দেখা যাচ্ছে 6 নম্বরে গিয়ে সে অ্যালোটেড হলো, 6 নম্বরে গিয়ে সে অ্যালোকেশন লিস্টে সে চান্স পেলো। এবার বক্তব্য থাকবে, দাদা 6 নম্বরে চান্স পেয়েছি, 1 নম্বরে আমার ইচ্ছা, আমি কি করব, অ্যাডমিশন কি নেব নাকি নেব না? অবভিয়াসলি তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এই সময় তোমাকে অ্যাডমিশন নেওয়ার সময় ওইখানে একটা অপশান থাকবে টিক করার, যে জায়গা থেকে জাস্ট তোমাদের কি লিখতে হবে, জাস্ট তোমাদেরকে একটা সুইচ অন করে দিতে হবে, অটো আপগ্রেডেশন। অটো আপগ্রেডেশনের মানে কি, নেক্সট লিস্টে বা নেক্সট রাউন্ডে, আপগ্রেডেশন রাউন্ডে যদি ওই 1 নম্বর কলেজে সিট ফাঁকা থাকে, তুমি কিন্তু অটো আপগ্রেডেড হয়ে গেলে এবং সেই আপগ্রেডেশন রাউন্ডে সেই কলেজে দেখা যাচ্ছে 1 নম্বরে তুমি অ্যালোটেড হয়ে গেলে। কিন্তু ভর্তি মাস্ট হতে হবে। ভর্তি যদি না হও অ্যালোকেটেড হওয়ার পর বা অ্যালোটেড হওয়ার পর, তাহলে কিন্তু কোনো মতেই আপগ্রেডেশন রাউন্ডে তুমি সুযোগ পাবে না। সেই সমস্ত ক্যান্ডিডেট যারা ভর্তি হবে না, আপগ্রেডেশনে ক্লিক করবে না, তারা কিন্তু আপগ্রেডেশন রাউন্ডে কোনো মতেই সুযোগ পাবে না। এটা কান খুলে শুনে রাখো, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই কলেজ ভর্তির ক্ষেত্রে বিশেষ করে। ঠিক আছে, তো আশা করছি এখান থেকে মোটামুটি আমি তোমাদেরকে গাইড করতে পারলাম কি করে মেরিট লিস্ট আসবে, কি করে অ্যালোকেশন লিস্ট আসবে, বা কি করে অ্যাডমিশন প্রসেস হবে, বা কি কি বিষয় রয়েছে, বা মেরিট লিস্ট কিভাবে তৈরি হয় সেটা। ওকে, তো মেরিট লিস্টের যে কনসেপ্ট সেটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট আরও একটা কথা বলি, যে অ্যাডমিশন বা ভর্তি ক্যান্সেল কখন হতে পারে, যদি তুমি তোমার সঠিক তথ্য সেখানে নাম না দিয়ে থাকো। ওকে, মেরিট লিস্টে তাদেরই নাম থাকবে যারা সঠিকভাবে সব কিছু তথ্য দেবে এবং পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিশনও নিতে পারবে। তাই প্রেফারেন্স লিস্ট সাজানোর ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে। তুমি তোমার প্রেফারেন্স নিজের মতো করে সাজাও, তুমি তোমার প্রেফারেন্স ঠিকঠাক করে সাজাও। তবে হ্যাঁ, টপ কলেজগুলোকে তুমি নিজেও চিনতে পারবে যে এই কলেজগুলো টপ কলেজ, সেগুলোকে ওপরের দিকে রাখো। আমাকে অনেকে মেসেজ করছো, দাদা প্রেফারেন্স কি করে সেট করব, বিভিন্ন কলেজের যে তথ্য বা নাম লিখছো, আমি বলবো এগুলো করো না, তোমরা তোমাদের মতো করে সাজাও। ওকে, যেমন আমাকে যদি তোমরা 4টে লিস্ট পাঠাও, তো আমাদের স্কটিশ রয়েছে, লেডি ব্রেবন রয়েছে, আশুতোষ রয়েছে, এর মধ্যে কোনটাকে আমি বেস্ট বলবো বলো? যে কটা কলেজ পাঠাচ্ছ সব কটাই বেস্ট। এর মধ্যে তোমাকে চুজ করতে হবে যে তুমি কোনগুলোতে চান্স পেলে ভর্তি হবে প্রথম রাউন্ডে, আর কোনগুলোকে তুমি হাতে রাখবে।
টপ কলেজ হিসাবে, সেই অনুযায়ী তোমাকে কিন্তু সাজাতে হবে। তো আশা করছি এখান থেকে পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে গেল, পুরো যে প্রসেসের বিষয়গুলো চলে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।